যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কথার লড়াই, জনপ্রিয়তায় এগিয়ে ডেমোক্রেট প্রার্থী, যে কোনো মূল্যে কামালাকে ঠেকাতে মরিয়া ট্রাম্প শিবির। এবং জার্মানির রাজ্যসভা নির্বাচনে রক্ষণশীলদের আধিপত্য, দুই অঙ্গরাজ্যে ব্যাপক সাফল্য ডানপন্থী এএফডির, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পড়তে হবে জটিলতায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তেহরানের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা জরুরি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে ইরানের $100 বিলিয়ন প্রয়োজন বলেও জানান তিনি। দেশটির এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরানের অর্থনীতি সচল রাখতে $250 বিলিয়ন প্রয়োজন থাকলেও অর্ধেকটা দেশীয় সম্পদ থেকেই পাওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন, জিডিপি বাড়লে দূর হবে মূল্যস্ফীতি ও বেকারত্ব। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন সহ নানা যুদ্ধ সরঞ্জামে স্বয়ংসম্পূর্ণ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সশস্ত্র গোষ্ঠী নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের সমর্থনে। এতে আন্তর্জাতিক মহলের ধারণা ইরানের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি। তবে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তেহরানের অর্থনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরলেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত ইরানের কেন্দ্রীয় ব্যাংক, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি দপ্তর, এমনকি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এতেই বেশ অর্থনৈতিক সংকটে ভুগছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটি। বর্তমানে দেশটির বার্ষিক জিডিপি মাত্র 4%, যা তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। তাই এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বার্ষিক জিডিপি 8% উন্নীত করতে চান পেজেশকিয়ান। শনিবার স্থানীয় সময় রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অর্থনৈতিকভাবে ইরানকে উপরে উঠতে $250 বিলিয়ন প্রয়োজন। তবে আপাতত অর্ধেকটা মানে $100 বিলিয়ন হলেও মুক্তি পাওয়া যাবে এই সংকট থেকে, কারণ বাকিটা দেশীয় সম্পদ থেকে পাওয়া যাবে। তিনি আরো বলেন, তেহরানের উপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা জরুরি। এরই মধ্যে অর্থনৈতিক সংকট কাটানোর জন্য বিভিন্ন দেশ সফর করবেন বলে জানান এই সংস্কারপন্থী প্রেসিডেন্ট। বলেন, দেশের বাইরে তার প্রথম সফর হবে প্রতিবেশী দেশ ইরাকে। এরপর চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্ক যাবেন জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে। তখন সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানাবেন ইরানি প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ইরানের জিডিপি 8% উন্নীত হলে মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান এবং বেকারত্ব দূর হতে পারে। এমনকি সমরাস্ত্রে আরো পরিপূর্ণ হতে পারবে তেহরান। নাদিম মারজান, সময় সংবাদ। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন কামালা। তবে যে কোনো মূল্যে ডেমোক্রেট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরুতে অনেকটা অপ্রতিরোধ গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অনেকে ধরেই নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প। প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করার পর ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ। এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার আগের। তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কামালা হ্যারিস বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। চালকের আসনে বসেন কামালা। এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে। শুধু তাই নয়, ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সবশেষ জরিপে সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতেই
এগিয়ে কামালা। 59 বছর বয়সী কামালার এমন অব্যাহত সাফল্যে দিশেহারা 78 বছর বয়সী ট্রাম্প। কামালাকে কটাক্ষ করে তির্যক মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি। তার নানা বেফাঁস বক্তব্যে নিজের সমর্থকরাই বিব্রত হচ্ছে। সাম্প্রতিক ট্রাম্পের বিরামহীন মিথ্যে আর অসামঞ্জস্য কথাবার্তা শুনে তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে লোকটা আসলেই মানসিক রোগে ভুগছেন। পাবলিক রেডিও NPR জানিয়েছে ফ্লোরিডায় তাঁর মারে লাগো বাসভবনের সংবাদ সম্মেলনে ট্রাম্প 162 মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্ট গত 4 বছরে ট্রাম্পের বলা মিথ্যার যে হিসাব রেখেছে তা এরই মধ্যে 30,000 ছাড়িয়েছে। এক কথায় কামালা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ট্রাম্পের এমন পাগলামি হ্যারিস ও তার প্রচার শিবির বেশ উপভোগ করে নীরবে এগিয়ে যাচ্ছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মানির 2টি প্রদেশের স্থানীয় নির্বাচনে দারুণ সাফল্য পেয়েছে কঠোর ডানপন্থী রাজনৈতিক দল AfD। অঙ্গরাজ্য থুইরিঙ্গেনে 33% এবং মধ্য জার্মানির জ্যাকসনে 30% ভোট পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্য শাসনের দলটিকে পড়তে হবে জটিলতায়। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। জার্মানির প্রাদেশিক নির্বাচনে চমক দেখিয়েছে দেশটির সবচেয়ে আলোচিত, সমালোচিত ও চরম রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD। রোববার মধ্য জার্মানির অঙ্গরাজ্য থুইরিঙ্গেনের নির্বাচনে সর্বমোট 33.2% ভোট নিয়ে এগিয়ে আছে AfD। দ্বিতীয় সর্বোচ্চ 23.6% ভোট পেয়েছে জার্মান সংসদে বিরোধী রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি CDU। তৃতীয় দল হিসেবে নির্বাচনে ভোটারদের মন জিতে নিয়েছে সম্প্রতি যাত্রা শুরু করা বুইন্ডনিস জারা বাগেনকনেস্ট। দলটি পেয়েছে 15.6%। অন্যান্য দলের মধ্যে বামপন্থী দল দি লিঙ্কে 12.7%, ক্ষমতাসীন SPD 6, গ্রিন দল 3.4% ভোট পেয়েছে। একই দিনে প্রতিবেশী অঙ্গরাজ্য জ্যাকসনের প্রাদেশিক নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে কট্টরপন্থী দল AfD। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল বলছে 31.5% ভোট পেয়ে এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি CDU। প্রদেশটিতে কম যায়নি AfDও এই প্রদেশে 11.5% ভোট পেয়ে ভোটারদের অন্যতম পছন্দের দলটি যথারীতি জারা বাগেনকনেস্টের BSB। তার পরের অবস্থানে সলসের SPD, গ্রিন দল ও দি লিঙ্কে। এদিকে প্রদেশ দুটিতে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় স্থানীয় সরকার গঠনে কিছুটা হলেও সংকটে পড়তে হতে পারে রাজনৈতিক দলগুলোকে। তবে অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD নির্বাচনে ব্যাপক সাফল্য পেলেও রাজনৈতিক চিন্তাধারায় কঠোর মনোভাব, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কড়া সমালোচনা সহ অভিবাসী বিদ্বেষ পোষণ করার কারণে দলটির সঙ্গে জোট বাঁধতে অপারগতা প্রকাশ করেছে প্রদেশ দুটিতে সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলো। তবে জার্মানির বর্তমান প্রেক্ষাপটে সলসের নেতৃত্বে 3 দলের জোট সরকারের রাজনৈতিক নানা ব্যর্থতার কারণেই AfDর এমন সাফল্য বলছেন রাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। গ্রীষ্মের পুরো সময় তীব্র দাবদাহে ইউরোপের অন্যান্য দেশ যেখানে বিপর্যস্ত, সেখানে সুইডেনের আবহাওয়া একেবারেই ভিন্ন। দেশটিতে এবারের গ্রীষ্মে তাপমাত্রা ছিল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় শীতল আবহাওয়া থাকায় গ্রীষ্মের এ সময়ে বেড়েছে পর্যটকের সংখ্যা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের অনেক দেশই গ্রীষ্মের পুরো সময়টা তীব্র তাপদাহে পড়ছে। ইতালি, গ্রীষ্ম, ইউরোপের অনেক দেশই তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি সেলসিয়াস পার করছে, সেখানে উত্তর ইউরোপের দেশ সুইডেনের চিত্র কিছুটা ভিন্ন। সুইডেনে বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকে। অল্প সময়ের জন্য থাকে গ্রীষ্মকাল। তবে এই সময়টাতেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা শীতল আবহাওয়া বিরাজ করে দেশটিতে। গ্রীষ্মের পুরো সময়ে তাপমাত্রা ছিল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা শীতল আবহাওয়া থাকায় পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য ছিল দেশটি, যে কারণে পর্যটকের সঙ্গে সঙ্গে বেড়েছে এর উপর নির্ভর করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেচা বিক্রি। ইউরোপের অনেক কান্ট্রিতে অনেক বেশি গরম, সুইডেন দেখা যাচ্ছে এত বেশি গরম না। ঘুরে সব জায়গাটা ভিজিট করে অনেক ভালো লাগবে আশা করছি।
শীত প্রধান দেশ হওয়ায় সুইডেনে গ্রীষ্মের পুরো সময়টা আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মের প্রতিটি দিনকেই নানাভাবে সাজানো হয়, যে কারণে প্রতি বছরই দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে। সুইডেনকে 2030 সালের মধ্যে ইউরোপের অন্যতম পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এবার জাপানের কর্মীদের সপ্তাহে 3 দিন ছুটি দিচ্ছে দেশটির সরকার। জনসংখ্যা কমায় শ্রম সংকট দেখা দেয় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সংশ্লিষ্টদের দাবি, কর্মীদের সুন্দর ভবিষ্যৎ, ভালো প্রবৃদ্ধি ও বন্টনের একটি চক্র তৈরিতে কাজ করে যেতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্যে থাকা জাপানিদের দীর্ঘদিনের রেওয়াজ, কিন্তু সম্প্রতি জন্মহার কমে যাওয়ায় জনবল সংকট দেখা দিয়েছে দেশটিতে, যা কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে 3 দিন ছুটির পরিকল্পনা করছে জাপান সরকার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী কর্মদিবস কমানোর বিষয়ে 2021 সালে প্রাথমিক পরিকল্পনা শুরু করেছিল পূর্ব এশিয়ার দেশটি। এতে সমর্থন ছিল আইন প্রণেতাদেরও। এরপর করোনাকালে হোম অফিস চালু হলে আড়ালে পড়ে বিষয়টি। নতুন করে আলোচনায় এলেও অর্ধ সপ্তাহ ছুটি বাস্তবায়নে আছে জটিলতা। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 8% কোম্পানি কর্মীদের সপ্তাহে 3 দিন বা এর বেশি দিন ছুটি দেওয়ার পক্ষে, আর 7% কোম্পানি কর্মীদের বাধ্যতামূলকভাবে 1 দিন ছুটি দেয়। এ অবস্থায় ওভারটাইমের সময়সীমা এবং বেতন সহ বার্ষিক ছুটির প্রচার চালাচ্ছে সরকার। সরকারি কর্মকর্তাদের ভাষ্য, জাপানে এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে শ্রমিকরা পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও নিরাপদ হয়, সেজন্য প্রবৃদ্ধি ও সম্পদ বন্টনের একটি চক্র তৈরি করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাজার থেকে 90,736টি গাড়ি তুলে নেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। গাড়ি চালানোর সময় ইঞ্জিনের ইনটেক ভালভ ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় গাড়িগুলো তুলে নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটি জানায়, 2021 থেকে 2022 সালে উৎপাদিত ব্রঙ্কো F-150, এইজড, এক্সপ্লোরার, লিঙ্কন নটিলাস এবং লিঙ্কন এভিয়েটর মডেলের যে গাড়িগুলোয় 2.7L বা 3.0L ন্যানো ইকোবুস্ট ইঞ্জিন আছে, সে গাড়িগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে। গাড়িগুলোয় থাকা সমস্যা সমাধানে ডিলাররা একটি ইঞ্জিন সাইকেল পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনে বিনামূল্যে ইঞ্জিন বদলে দেবে বলেও আন্তর্জাতিক সময়। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে। নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না থাকে, এমন প্রত্যাশা ফ্রান্স প্রবাসীদের। একই সঙ্গে সাধারণ প্রবাসীদের সঙ্গে দূতাবাসগুলোতে যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা দূর করতে পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। আন্দোলন, সংগ্রাম ও নানা পথ পরিক্রমার মধ্য দিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরাও এই স্বপ্নের সারথি। ফ্রান্সে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্তরা বলছেন, নতুন করে দেশ গড়তে ও সবার সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা চাই না কোনো প্রকার কোনো সিন্ডিকেট থাকুক, আমরা চাই না কোনো জায়গাতে কোনো দল নিয়ন্ত্রণ করুক, আমরা চাই না কারো নিয়ন্ত্রণে বাংলাদেশটা আবার নষ্ট হয়ে যাক। আমরা চাই রাষ্ট্রটা সংস্করণ বলতে এখানে বলা যেতে পারে যে আমরা পরিবর্তন বা পূর্ণ গঠন করতে চাই। আমাদের গোড়ায় সমস্যা, গোড়া থেকে আমরা নতুনভাবে নতুন করে বাংলাদেশকে সৃষ্টি করতে চাই। কেউ যেন রাজনৈতিক পরিচয়ের জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা না পায়, সবার জন্য সমান অধিকার। আমরা কোনো বৈষম্য চাই না। নতুন বাংলাদেশ আমার কাছে এটাই প্রত্যাশা থাকবে। স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে আসার ক্ষেত্রেও কোনো সময় বৈষম্যের শিকার হতে হয়েছে মেধাবীদের। তবে নতুন বাংলাদেশে যেন সেই বৈষম্য আর না থাকে, সেই প্রত্যাশা তাদের। অনেক সময় সেই স্কলারশিপগুলো শুধুমাত্র রাজনৈতিক পরিচয় যাদের আছে তাদেরকে দেওয়া হয়েছে, যাদের রাজনৈতিক পরিচয় নেই তাদের মেধা থাকা সত্ত্বেও তাদেরকে সেই স্কলারশিপগুলো পাওয়ার সুযোগ করে দেওয়া হয়নি। এই বৈষম্য আশা করছি আমাদের নতুন বাংলাদেশে থাকবে না। ছাত্রদের নাম নিয়ে অনেক অরাজকতা চালাচ্ছে, আমরা এইসব চাচ্ছি না। এই জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করার জন্য বৈষম্যহীন বাংলাদেশে আমরা চাচ্ছি। সাধারণ প্রবাসীদের গুরুত্ব না দিয়ে দেশীয় রাজনৈতিক নেতাদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ রয়েছে বিদেশের বাংলাদেশ মিশনগুলোর বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন সরকার এই বৈষম্য যেন দূর করতে পদক্ষেপ নেয়, এমন দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বহু ত্যাগ তিতিক্ষা ও প্রাণের বিনিময়ে বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে যেমন থাকবে না আর কোনো বৈষম্য, তেমনি বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও প্রবাসী বাংলাদেশিরা বৈষম্যমূলক কোনো আচরণের শিকার হবেন না, এমন প্রত্যাশায় এখানকার বাংলাদেশিদের। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং দূতাবাসের বৈষম্যমূলক আচরণ পরিহার সহ ১৩ দফা দাবি আদায়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি তুলে দেয় বাংলাদেশ মুসলিম কমিউনিটি। দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। কমিউনিটি দক্ষিণ কোরিয়া বরাবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস। দক্ষিণ কোরিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ১৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বাংলাদেশের রাষ্ট্রদূতের হাতে তুলে দেন দেশটিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটির সদস্যরা। স্মারকলিপিতে রাষ্ট্রদূতের মাধ্যমে দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের বৈষম্যমূলক আচরণ পরিহার করে প্রবাসীদের কল্যাণে স্বচ্ছতা ও সহযোগিতার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালিত হওয়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মারকলিপিতে তুলে ধরা হয়। আমাদের প্রবাসীরা বেসিক ডেতে গিয়ে অফিসিয়াল কাজগুলো করতে হতো, তো এই জায়গাটাতে দেখা যায় আমাদের ভাইদের জন্য অনেক জটিল হয়, কোম্পানিতে ছুটি পায় না, যার কারণে আমরা আবেদন করছিলাম যে প্রতি মাসের অন্ততপক্ষে 2টা শনিবার এবং 1টা রবিবার যাতে প্রবাসীদের জন্য অফিস খোলা থাকে। বিভিন্ন কমিউনিটিগুলো যারা আছে তাদেরকে নিয়ে দ্বিমাসিক অথবা ত্রৈমাসিক বৈঠক করে যে প্রবাসীদের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য খোলা আলোচনা করা, এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। কোনো ধরনের বৈষম্য ছাড়াই দূতাবাস সব প্রবাসীদের জন্য সমানভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। আমরা চাই যে আমাদের এই এম্বাসি কাজ করবে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য, সকল প্রবাসীদেরকে সমানভাবে দেখবে, যেন কোনো বৈষম্য না থাকে সেটার ব্যাপারে অ্যাম্বাসিডর স্যারের সাথে কথা হয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন এ বিষয়ে যে সামনের দিনগুলোতে আর এম্বাসিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না। এদিকে তাদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা। বৈষম্য দূর করতে উজ্জ্বল দৃষ্টান্ত দক্ষিণ কোরিয়া। সব ধরনের বৈষম্য দূর করার মাধ্যমে নিম্ন আয়ের অর্থনীতি থেকে উচ্চ আয়ের অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার গুটি কয়েক দেশের মধ্যে অন্যতম একটি দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। হয়ে গেল ব্যতিক্রমী প্যারেড, যেখানে দেখা মিলেছে অদ্ভুত ফুলের স্থাপনার। ডালিয়া ফুল দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় শিল্পকর্ম। বিশাল আকৃতির কঙ্কাল থেকে শুরু করে ফুল দিয়ে সজ্জিত গাড়ি, ড্রাগন, হাতি সবই ছিল এই প্যারেডে। অসাধারণ আয়োজনটি উপভোগ করেন শত শত দর্শনার্থী ও পর্যটক। বেগুনি সাদা ফুলের রাজ্যে বসে এক দম্পতি কি যেন পান করছেন, আবার বিশাল আকৃতির কঙ্কালকে দেখা যাচ্ছে গিটার বাজিয়ে গান গাইতে। রাস্তায় লাল রঙা ফুল দিয়ে সজ্জিত গাড়ি, আরও আছে গোলাপি ফুলের সজ্জিত হোটেল। বেগুনি রঙের ড্রাগন, হাতি, কুকুর সবই ফুলের তৈরি। স্থানীয় সময় রোববার নেদারল্যান্ডসের জুনদেট শহরে আয়োজন করা হয় বিশ্বের অন্যতম ফুলের প্যারেড অনুষ্ঠান। এই আয়োজনে দেখা মেলে অদ্ভুত ফুলের স্থাপনা। নানা রঙের ডালিয়া ফুল দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় এই শিল্পকর্মগুলো। অসাধারণ আয়োজনটি উপভোগ করেন শত শত দর্শনার্থী ও পর্যটক। আমরা 3 মাস আগের কাজ শুরু করি এবং গতকাল রাতেও 4:30টা পর্যন্ত কাজ করেছি। এখন এটি তৈরি হয়েছে। এটি খুব সুন্দর একটি নিদর্শন এবং দেখতে আশ্চর্যজনক। দেশটিতে 1936 সালে প্রথমবারের মতো ফুলের এই প্যারেডের আয়োজন করা হয়েছিল রানী উইলহেলমিনাকে উৎসর্গ করে। স্বেচ্ছাসেবকরা মাসের পর মাস পরিশ্রম করে এই ফুলের প্যারেডের আয়োজন করে থাকে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মার্কিন আধ্যাত্মিক গুরু ডুরেক ভেরেটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নরওয়ের রাজকন্যা। স্থানীয় সময় শনিবার রাজকীয় এই বিয়ের আয়োজন করা হয়। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে বর কনের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তারকা, নরওয়ে এবং সুইডেনের রাজ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সবুজ পাহাড় আর স্বচ্ছ হ্রদ মিলেমিশে একাকার হয়ে গেছে একই আকাশের নিচে। এমন এক মনোরম পরিবেশে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নরওয়ের রাজকন্যা মার্থা লুইস এবং মার্কিন আধ্যাত্মিক গুরু ডুরেক ভেরেট। 2019 সালে নিজেদের সম্পর্কের বিষয়ে বিশ্ববাসীকে জানানোর পর এই বছর গাঁটছড়া বাঁধলেন তারা।
স্থানীয় সময় শনিবার নরওয়ের গেই রেঞ্জারের পশ্চিমাঞ্চলের একটি শহরে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ পরিবারে জন্ম নেওয়া মার্থা রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা শুরু করেন। বলেন রাজ পরিবারের নাম ছাড়াই এই ব্যবসা চালিয়ে যাবেন তিনি। তবে এই বিয়ে উপলক্ষে নতুন একটি পানীয় বাজারে নিয়ে আসে তার প্রতিষ্ঠান, যার বোতলের গায়ে রাজকন্যা ও তার স্বামীর নাম লেখা। এই বিপণন কৌশলের জন্য সমালোচকদের তোপের মুখে পড়েছেন তারা। এমনকি রাজ পরিবারের সদস্যরাও এই পদক্ষেপের সমালোচনা করছেন। তবে এত সমালোচনার মুখেও নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে নিজেদের বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন নবদম্পতি। এই বিয়ের মাধ্যমে রাজপরিবারের নতুন সদস্যের মর্যাদা পেলেন ডুরেক বেরেট। রাজপ্রাসাদের সদস্যের মর্যাদা পেলেও রাজপুত্র হওয়ার কোনো সম্ভাবনা নেই তার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।